ডিসাইড করে ফেলেছি, আগে এমবিএ করব, তারপর জব। খুশি, আবার শুরু করলে তুমি? অন্তত কাজে যাওয়ার সময় আমার মাথাটা খারাপ করো না। রোজ রোজ এই টপিকে ঝগড়া করার কোনো দরকার আছে কি? ঝগড়া আমি করছি না, যা বলেছি আমি তাই করব। তোমার টিফিন কিচেনে আছে, তুমি নিয়ে নিও। আমাকেও স্নান করে ইনস্টিটিউট যেতে হবে, আজকে ফিস জমা দিতে হবে। আমি ইন্টারনেট থেকে ইনফরমেশন নিয়েছি, নেক্সট মান্থ থেকে কোর্স স্টার্ট হবে। কেন বাজে বকছো তুমি? হ্যাঁ, আমরা 100 বার এই বিষয়ে কথা বলেছি, আর আমি তোমায় প্রত্যেকবার বলেছি, আর আজ আবার বলছি, তুমি কোনো কোর্স কোনো জব করবে না। বিজয়, তোমার যেরকম লাইফ পছন্দ না, সেই লাইফে আমি বাঁচতে পারবো না। যদি তোমার আমার ডিসিশন পছন্দ না হয়, তাহলে আমি তোমার সাথে থাকতে পারবো না। এত প্রবলেম না তোমার আমার সঙ্গে, তো আমাকে ডিভোর্স দিচ্ছ না কেন? আমি তো ভেবে নিয়েছি আমি এরকম ভাবে কষ্ট করে থাকতে পারবো না। তুমি ভাবো তুমি কি করবে। যদি তোমার আমার ডিসিশন পছন্দ, যদি তোমার আমার ডিসিশন পছন্দ না হয়, আমি তোমার সাথে থাকতে পারবো। আমাকে ডিভোর্স দিচ্ছ না কেন? যদি তোমার আমার ডিসিশন পছন্দ না হয়, ডিভোর্স দিচ্ছ না, আমি তোমার সাথে থাকতে পারবো না। বিজয়, এত রক্ত? দাদা বাড়িতে গেছে, আমাকে একটু হেল্প করো না। কিন্তু হলো কি? খুশি বাথরুমে পড়ে গেছে। বিজয়, কি হয়েছে? দাদা খুশি বাথরুমে পড়ে গেছে, প্রচুর রক্ত বেরোচ্ছে, আমাকে একটু হেল্প করো না, হসপিটালে নিয়ে যেতে হবে। চলো 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 চলো। খুশি, খুশি, আমি চেক করেছি, এখনো শ্বাস পড়ছে। দাদা ওকে হসপিটালে নিয়ে যেতে হবে, প্লিজ হেল্প করো না। হ্যাঁ হ্যাঁ। কখন ঘটলো বিজয়? আধ ঘন্টা আগে বাবা, হসপিটালে নিয়ে এসেছি। আমি এখনই আসছি। কি হয়েছে? খুশি বাথরুমে পড়ে গেছে। এটা কি করে হলো? ডাক্তার কি বলছে? খুশি ঠিক আছে তো? এখনো অপারেশন থিয়েটারে আছে। তুমি মাকে নিয়ে তাড়াতাড়ি চলে আসো প্লিজ। গীতা, বিজয়ের ফোন এসেছিল, ও হসপিটালে আছে। কি হয়েছে ওর? ওর কিছু হয়নি, খুশি বাথরুমে পড়ে গেছে, ও সিরিয়াস চোট পেয়েছে, ওর অপারেশন চলছে। কি? বিজয়, দুশ্চিন্তা করো না, খুশি ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। যদি খুশি ঠিক হয়ে যায়, তাহলে আমার সঙ্গে সবকিছু ভুল হবে। সবাইকে বলে দেবে যে কি হয়েছিল, আমার জীবনটা বরবাদ করে দেবে। ভালো এটাই হবে যদি ওর কিছু হয়ে যায়, যদি ও মরে যায়। কিন্তু কিন্তু যদি খুশি বেঁচে যায়, তাহলে তাহলে ক্ষমা চাই নেব, কেঁদে হাতে পায়ে ধরে মানিয়ে নেব, যাতে কাউকে কিছু না বলে। কিন্তু কি মানবে? বিজয় রাগের বশে তার স্ত্রীর উপর প্রাণঘাতী হামলা চালিয়েছিল, আর সে এখন নিজেকে বাঁচাতে চাইছে। আর নিজেকে বাঁচানোর জন্য সে মনে মনে এটাই প্রার্থনা করছিল যে তার স্ত্রী যেন আর না বেঁচে ফেরে, যাতে তার অপরাধ কখনো প্রকাশ্যে না আসে। আই এম সরি, ওনাকে বাঁচাতে পারিনি আমরা। ইন অ্যাক্সিডেন্টাল ডেথ হয়ে অ্যাজ পার রুলস, বাথরুমে পড়ে গিয়ে এত বড় আঘাত হওয়ার সম্ভাবনা থাকে না। আপনি কি মনে করেন এটা অ্যাক্সিডেন্টের কেস নয়? তুমি কেন কন্ট্রোল করো না? তোমার ইগোর ওপর, তোমার ভয়ের উপর, আর মিথ্যে অহংকারের উপর। আচ্ছা ডক্টর, আমার মেয়ে কেমন আছে? খুশি সুস্থ আছে তো? আই এম সরি,
ওনাকে বাঁচাতে পারিনি আমরা। বিজয়, বিজয়, বাবা বিজয়। থ্যাংক গড, বেঁচে গেলাম। এবার কেউ কিচ্ছু জানতে পারবে না। মিস্টার বিজয়, কিছু ফর্মালিটি পূরণ করতে হবে। আমাকে পুলিশকে ইনফর্ম করতে হবে। পুলিশ কেন? এটা শুধু একটা রুটিন প্রসিডিউর। আমি এটা করতে পারবো না। আপনি প্লিজ আমার ওয়াইফের বডি আমাকে দিয়ে দিন। মিস্টার বিজয়, আপনি বোঝার চেষ্টা করুন। আপনার ওয়াইফের ডেথ ন্যাচারাল ছিল না, ইন অ্যাক্সিডেন্টাল ডেথ হয়ে অ্যাজ পার রুলস। জানুন বসে আপনাদের রুলস। আমি আমার স্ত্রীকে আমার বাড়িতে নিয়ে যেতে চাই। আমি চাই না যে আপনি বা পুলিশ বা অন্য কেউ আমার স্ত্রীকে ছুক। বুঝলেন আপনি? আমি খুশি নিয়ে যেতে চাই নিজের বাড়ি। আপনার প্লিজ ওনাকে বোঝান। যতক্ষণ না পুলিশ এডিআর মানে অ্যাক্সিডেন্টাল ডেথ রিপোর্ট রেজিস্টার না করছে, আমরা ভিকটিমের বডি ফ্যামিলির হাতে দিতে পারি না। আপনি কে আমাকে আটকানোর বসাই? আমি আমার ওয়াইফকে হারিয়েছি। আমি ওর হাজবেন্ড। আমার সম্পূর্ণ অধিকার আছে ওর উপরে। নিজেকে সামলাও, নিজেকে সামলাও বাবা। ডক্টর সাহেব নিজের কাজ করছেন বাবা। মাথা ঠান্ডা কর বাবা, মাথা ঠান্ডা কর। আমি অফিসে বেরোবো বলে রেডি হচ্ছিলাম। খুশি স্নানের জল গরম করতে বাথরুমে গেছিল, আর তারপর হঠাৎ করে আমি ওর চিৎকার শুনি। আমি দৌড়ে গিয়ে বাথরুমে দেখলাম যে খুশি ভিতরে পড়েছিল, মাথা ফেটে গেছিল, প্রচুর রক্ত বেরিয়ে গেছিল। আমি তখনই আমার নেবারদের কাছে হেল্পের জন্য যাই। আপনার নাম? হর্ষ সিংহ আর আমার ওয়াইফ প্রিয়া সিংহ। তারপর আমরা খুশিকে আমার গাড়িতে করে এখানে নিয়ে আসি। এখানে এসে আমি খুশির প্যারেন্টদেরকে ফোন করি, আর তারপর নিজের বাবা মাকে। আপনার নাম? জিতেন্দ্র তেওয়ারি। ইনি আমার স্ত্রী শান্তি। আপনার নাম? আমার নাম রাজেশ গুপ্তা, আর এই আমার স্ত্রী গীতা গুপ্তা। ওর নামের মতনই নেচার ছিল। সবসময় খুশি থাকতো। সকালেও আমার জিজ্ঞেস করছিল যে রাতে ডিনারে কি খাবো। হয়তো কথা বলতে বলতে ওর খেয়ালই করেনি আর পিছলে পড়েছে। স্যার, ফটোগ্রাফস তো দিয়ে দিয়েছি। পোস্টমর্টেম? ডাক্তারের কাছে জিজ্ঞাসা করে বলছি পোস্টমর্টমের দরকার আছে কিনা। কিছু বেসিক ফর্মালিটি বাকি আছে, এরপরে আমরা অ্যাক্সিডেন্টাল ডেথ রিপোর্ট রেজিস্টার করব, তারপরে মৃতার বডি আপনাদের দিয়ে দেবো। আমি কি আমার ওয়াইফকে দেখে আসতে পারি? ঠিক আছে, কিন্তু বেশিক্ষণ নয়। ইন্সপেক্টর, খুশি গুপ্তার পুরো বডি পোস্টমর্টম হওয়া দরকার। কোনো বিশেষ কারণ? কিছু জিনিস আছে, যেমন ওর মাথার আঘাতটা, সেটা খুবই গভীর। বাথরুমে পড়ে গিয়ে এত বড় আঘাত হওয়ার সম্ভাবনা থাকে না। আপনি কি মনে করেন এটা অ্যাক্সিডেন্টের কেস নয়? আমার কাছে তো কেসটা অ্যাক্সিডেন্টালি, কিন্তু ভালো হবে এটাই যে এডিআর ফাইল করার আগে সবকিছুর জন্য যাচাই করা হয়। আপনি পোস্টমর্টমের সমস্ত ফর্মালিটি শুরু করুন। কিন্তু পোস্টমর্টেম কেন? আমি আপনাদের খুশির বডি ধরতে দেবো না মোটেই। আমি আপনাদের পোস্টমর্টেম করতে দেবো না। দেখুন, রিপোর্ট ফাইলের জন্য এটা বিশেষ দরকার। আরে এত বড় আঘাত লেগেছে, সেটা কি কম? না, আমি খুশিকে আর কষ্ট দিতে পারবো না। আমি আপনাদের পোস্টমর্টেমের পারমিশন দিতে পারবো না। প্লিজ বোঝানো ওনাকে, কথাটা পারমিশনের নয়, এডিআর ফাইল তৈরি করার জন্য এটা করা দরকার। সাব ইন্সপেক্টর দিলীপ এনার বাড়িতে যাবেন আর অ্যাক্সিডেন্টাল স্পটের তদন্ত করবেন। আমরা আমাদের কাজ করছি, এই জন্য প্লিজ। আমি আপনাদের বললাম তো, আমি আপনাদের পোস্টমর্টেম করতে দেবো না। মিস্টার বিজয়, আমি আপনার ফিলিংটা বুঝতে পারছি, বাট প্লিজ আপনিও বোঝার চেষ্টা করুন। আমরা আমাদের ডিউটি করছি। প্লিজ বাড়ির চাবি দিন,
যাতে সাব ইন্সপেক্টর দিলীপ আপনার শ্বশুর এবং বাবার সঙ্গে আপনার ফ্ল্যাটে গিয়ে অ্যাক্সিডেন্টাল স্পটটাকে ইনভেস্টিগেট করতে পারে। সরি, আমি একটু ইমোশনাল হয়ে গেছিলাম। ওকে, আমি বুঝতে পারছি আপনার উপর কি ঝড় যাচ্ছে। চাবিটা দিন প্লিজ। আপনি পোস্টমর্টম করান, আমি এনেকে নিয়ে বাড়ি যাচ্ছি। থ্যাংক ইউ। তাড়াতাড়ি বিজয়, তাড়াতাড়ি, পুলিশের আগে পৌঁছাতে হবে তাকে। ওরা যেন কোনোভাবে ওই ব্যাগটা না পায়। আর জোরে চালাও। সাহেব, ভীম সাহেব ভালো আছে তো? এই বিজয় গুপ্তর ফ্ল্যাট নাম্বার কত? 3rd ফ্লোর স্যার, ফ্ল্যাট নাম্বার 301। উনি তো এইমাত্র সিঁড়ি দিয়ে উপরে গেলেন। মিস্টার বিজয়, মিস্টার বিজয়, আমি এখানে দাঁড়িয়েছিলাম আর খুশি এখানে ছিল। আমি এখানে টাই বাজছিলাম আর আর খুশি বাথরুমে জল ভরছিল, আর হঠাৎ আমি ওর চিৎকার শুনলাম। আমি তাড়াতাড়ি ঘরে যাই, দেখলাম যে খুশির মাথা ফেটে ওখানে পড়ে রয়েছে। সাবধানে, রক্তে যেন পা না পড়ে। আমি আমার ওয়াইফের বডি কতক্ষণে পাবো? কাল সকালে নিশ্চয়ই পেয়ে যাবে। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। বেআই মশাই, একটা আর্জেন্ট কল এসেছে। শান্তিকে নিয়ে আমাকে এক্ষুনি যেতে হবে। কোথায় যাবেন আপনারা? এই একটা জরুরি কাজ আছে, আমরা তাড়াতাড়ি চলে আসবো। চলো শান্তি। পোস্টমর্টমের জন্য এখন সময় লাগবে। যখন আমরা বডি হ্যান্ড ওভার করবো, আমরা আপনাদের ইনফর্ম করে দেবো। ঠিক আছে। ইন্সপেক্টর আহুজ আমাদের পুলিশ স্টেশনে ডেকেছে। কেন? কিছু প্রশ্ন করবে আমাদের। বলছিল যে এই ব্যাপারে কেউ যেন কিছু জানতে না পারে। কি জানি কেন এরকম বলেছে।
নার্স বললো যে পোস্টমর্টমে একটু সময় লাগবে। আর খুশির মা বাবা? বলছিল কিছু জরুরি কাজ আছে, তারপর চলে গেল। কিছু বললেন ওনারা? কোথায় যাচ্ছেন? না বাবা, আমার যেন কেমন লাগলো, একটা ফোন পেয়ে কোথায় চলে গেল। ক্ষমা চাইছি আপনাদের এই অবস্থা এখানে ডেকে আনার জন্য। কিছু জরুরি কথা বলার ছিল। কি ব্যাপারে স্যার? আচ্ছা, আপনার মেয়ে খুশি আর জামাই বিজয়ের মধ্যে সবকিছু ঠিক ছিল? আগে একদম ঠিক। বিয়ে কত বছর হয়েছিল? 3 বছর। আচ্ছা, বিয়ের সময় কোনো পণের কি কোনো ডিমান্ড ছিল? আগে না স্যার। কিন্তু আপনি এসব জিজ্ঞেস করছেন কেন? জিতেন্দ্রবাবু, আপনার মেয়ে খুশির মৃত্যু একটা অ্যাক্সিডেন্টে হয়েছে, কিন্তু মৃত্যু এমন একজন মেয়ের হয়েছে যার বিয়ের এখনো 7 বছরও বয়স হয়নি। এই জন্য আমরা আপনাকে এই ধরনের প্রশ্ন করে যাচ্ছি, এটা জানার জন্য যে মৃত্যুর পিছনে অন্য কোনো কারণ তো নেই। এই জন্য জিজ্ঞাসা করছি, আপনার মেয়ে খুশির সাথে আপনার এই জামাইয়ের কোনো সমস্যা ছিল? না স্যার, আমার জামাইয়ের সঙ্গে আমার মেয়ের ভালোই সম্পর্ক ছিল। ওরা ভালোবেসে বিয়ে করেছিল, খুব ভালো সম্পর্ক ছিল দুজনের মধ্যে। আর আপনি এখন এটা বলতে চাইছেন যে বিজয় খুশিকে মেরেছে? আমি দায়িত্ব নিয়ে বলছি, বিজয় কাজ কিছুতেই করতে পারে না। ও এটা করতেই পারে না। আমি বিজয়কে তখন থেকে চিনি যখন ও 14 বছর বয়স ছিল। খুশি আর বিজয় একই স্কুলে পড়তো, একই ক্লাসে। সেই থেকে দুজনের বন্ধুত্ব। স্কুলের পর দুজনে কলেজে ভর্তি হলো। আমরা দুজন ওদের বন্ধুত্বের ব্যাপারে জানতাম। কখনো দুজনের মধ্যে খুব খুনসুটি হতো, দুজনে দুজনের সঙ্গে কথা বলা বন্ধ করে দিত। আর আমরা কোনোদিন খুশিকে কিচ্ছু জিজ্ঞেস করিনি। ও খুব বুঝতার ছিল, নিজের ভালো মন্দ ঠিক বুঝতো, সম্পর্কটাকে খুব গুরুত্ব দিত। এসে গেছিস মা? এসে গেছিস? আয় বাবা, একসঙ্গে ডিনার করি। না বাবা, একদম খিদে নেই। কিন্তু মা, বাবা ভীষণ ঘুম পাচ্ছে। গুড নাইট। আরে খুশি, মনে হচ্ছে তোমার মেয়ের মুড খারাপ হয়ে গেছে। মনে হয় বিজয়ের সঙ্গে ঝগড়া হয়েছে। কালকে চা দিতে গেছিলাম না, তখন শুনছিলাম ফোনে কথা বলছিল, কাঁদছিল। আরে কথা বলে না ওর সঙ্গে। আরে ও কথা বলবে তারপরে তো। তুমি কুণালের সঙ্গে সময় কাটাতে চাইলে কাটাও, আমার কি? আমি তোমাকে আর ডিস্টার্ব করবো না। আমি কখন বলেছি তুমি আমাকে বিরক্ত করো? বলোনি, কিন্তু যখনই আমি তোমাকে ফোন করি না, তখন তুমি হয়তো ওর সঙ্গে মুভি দেখো, না হলে ঘুরতে যাও। তাহলে এটার মানেটা আমি কি বুঝবো? কিন্তু এটা বোঝার কি আছে? বন্ধু হয় আমার। আচ্ছা, ও বন্ধু আর আমি? তুমি দুটোই আমার। 7 স্ট্যান্ডার্ড থেকে আমার পিছনে পড়ে আছো, জানি না কবে পিছন ছাড়বে। খুশি, আমি খুব ভালো করে জানি তুমি এগুলো জেনে শুনে করছো। 12 বছর ধরে আমরা একে অন্যকে চিনি। স্কুলের টাইম থেকে আমি তোমাকে ভালোবাসি, আর তুমিও সেটা ভালো করে জানো। সেটা আমি কি করে জানবো বলো? তুমি কখনো আমাকে বলেছো? তুমি নিজে বুঝতে পারোনি? অ্যাটলিস্ট আমাকে বলতে তো পারতে। তুমিও তো বলতে পারতে। আমি কেন বলবো? তোমার বলা উচিত ছিল। এবার এটাতেও ইগো, তাই তো? এটা ইগো না, এটা আনরিটেন রুল। একটা ছেলে একটা মেয়েকে প্রথম প্রপোজ করে। বাদ দাও তোমার এই রুলস গুলো খুশি। এবার সোজাসুজি বলো, তুমি আমায় ভালোবাসো কি না? আগে তুমি বলো। আমি তো সবসময় তোমাকেই ভালোবাসি, কিন্তু যখনই তোমায় কুণালের সঙ্গে দেখি আমি ভীষণ ইনসিকিউর ফিল করি। আমি তোমাকে হারাতে চাই না খুশি। নাও, আমি বলে দিয়েছি, এবার তোমার পালা। তুমি একটা স্টুপিড। অফ কোর্স আই লাভ ইউ। তাহলে চলো বিয়ে করে নি। আমি আজই মা বাবার সঙ্গে, ইনফ্যাক্ট এখনই কথা বলে নিচ্ছি। রিল্যাক্স বিজয়। আরে 1 মিনিট আগেই তো তুমি আমাকে প্রপোজ করলে, এখন সোজা বিয়ে? আর এমনি তো বিয়ে আমার লিস্টের অনেক পরে। আই মিন, আমাকে এখন MBA করতে হবে, জব করতে হবে, বিজনেসও করতে হবে আমাকে। এই তো কলেজ কমপ্লিট হলো, আর লাইফটাও তো এখন শুরু হলো। কিন্তু আমার লাইফ তো তখনই স্টার্ট হবে যখন তোমার সঙ্গে বিয়ে হবে। আমি তো তোমায় আজই, ইনফ্যাক্ট এখনই বিয়ে করতে পারি। আরে MBA, জব, এসব তো তুমি বিয়ের পরও করতে পারো, তাই না? কিন্তু বাদ দাও। এখন তুমি এটা ডিসাইড করো যে তুমি আমার ওয়াইফ হতে চাও কি না, নাকি অন্য কারোর সঙ্গে বিয়ে করে নেবো। ভয় দেখাচ্ছ আমাকে? হুমকি দিচ্ছি না, তোমাকেও একটু ইনসিকিউর ফিল করানোর চেষ্টা করছি। ভেবে নাও, লাইনে কিন্তু প্রচুর মেয়ে রয়েছে।
আর তারপরের বছর ওরা বিয়ে করে নেয়। আমরা দুজন আর বিজয়ের পেরেন্টস সবাই খুব খুশি ছিলাম এই সম্পর্কে। বিজয়ের কাছে খুশির থেকে বড় কিচ্ছু ছিল না। আমার তো বিজয়কে নিয়ে চিন্তা হয়, খুশির অভাব সব থেকে ওই বেশি ফিল করবে। ও খুশিকে মারতেই পারে না স্যার। ওরা দুজনকে নিয়ে খুব খুশি ছিল। বিজয় খুশির হত্যাকাণ্ডকে অ্যাক্সিডেন্ট বলে নিজের অপরাধকে লুকোনোর চেষ্টা করছিল, আর খুশির মা বাবা যে বিশ্বাসের সঙ্গে পুলিশের সামনে বিজয়ের হয়ে কথা বলল, তাতে বিজয় সন্দেহের তালিকা থেকে আরো দূরে সরে গেল। কিন্তু বিজয়ের অপরাধ কি কখনো প্রকাশ্যে আসবে না? এটা কি একটা পারফেক্ট ক্রাইম ছিল, নাকি সব অপরাধীদের মতোই এটা বিজয়ের একটা ব্যর্থ চেষ্টা ছিল নিজের অপরাধকে লুকোনোর জন্য? বিজয়, চা খেয়ে নে বাবা। ভালো লাগছে না বাবা। পুলিশের এনকোয়ারি তো হয়ে গেছে, তাহলে কি বেডরুম আর বাথরুম পরিষ্কার করা যায়? ওনারা কিছু বলেছেন? না বাবা, আমাকে তো কিছুই বলেননি ওনারা। আমার মনে হয় এখন পরিষ্কার করে ফেলা উচিত। আর কতক্ষণ এই অবস্থায় থাকবে? ঠিক আছে, আমি পরিষ্কার করে দিচ্ছি। না মা, তোমরা বসো, আমি পরিষ্কার করে দিচ্ছি। না বাবা, তুই এমনিতেই খুব ক্লান্ত, আমি পরিষ্কার করছি। আমি তো বলছি আমি পরিষ্কার করে দিচ্ছি। মানে তোমরা রেস্ট নাও, আমি পরিষ্কার করে দিচ্ছি। জানি না বিজয় পারবে কিনা খুশিকে ভুলে যেতে। ওরা দুজন দুজনকে খুব ভালোবাসতো। বাথরুমের ফ্লোরে অনেক রক্ত ছিল স্যার। বেডরুমেও রক্তের দাগ লেগেছিল, যেটা হয়তো খুশিকে হসপিটালে নিয়ে যাওয়ার সময় হয়েছিল। জলের কলটাতেও রক্তের দাগ রয়েছে, হয়তো খুশির পা পিছলে গেছে এবং তার মাথা কলের সাথে ধাক্কা খেয়েছে। হতে পারে স্যার। খুশির পেরেন্টসের বক্তব্য অনুযায়ী খুশি আর বিজয় একে অপরকে ছোট থেকে জানে, পছন্দ করত, একসাথে স্কুলে গেছে, কলেজে গেছে, আর 3 বছর আগে এদের বিয়ে হয়েছিল। খুশির পেরেন্টসের কথা অনুযায়ী এদের দুজনের মধ্যে কোনো প্রবলেম ছিল না। প্রবলেম তো ছিল স্যার, সেই কথাটা হয়তো খুশির প্যারেন্টস জানতো না, অথবা আমাদেরকে বলতে চাইছে না। তুমি কিছু জানতে পেরেছো? আগে হ্যাঁ স্যার, যখন আমি বিজয়ের বাড়ি থেকে ফিরছিলাম তখন আমি ওর এক প্রতিবেশীর সঙ্গে কথা বলেছি। বিজয়ের সঙ্গে হসপিটালে আপনিই গেছিলেন না? হ্যাঁ, আমরা ফিরে এসেছি, ওই শার্টটা চেঞ্জ করতে হতো। বিজয়ের আবভাব দেখে আমার খুব অদ্ভুত লাগছিল, সেজন্য আমি ভাবলাম ওর আর খুশির সম্পর্ক নিয়ে আমাদের আরেকটুখানি খোঁজ নেওয়া উচিত। এমন কি ছিল বিজয়ের ব্যবহার? আমি যখন হসপিটাল থেকে বিজয়ের বিচ হাউসের বাড়িতে যাচ্ছিলাম, ও তখন পুরো রাস্তাটা যতটা প্রয়োজন তার থেকে বেশি জোরে গাড়ি চালাচ্ছিল। এমন মনে হচ্ছিল যেন আমাদের আগেও বাড়ি পৌঁছতে চাইছিল। ও এত তাড়াহুড়োর মধ্যে ছিল স্যার যে লিফট থাকা সত্ত্বেও সিঁড়ি ভেঙে ওপরে যায়। যখন ওর ফ্ল্যাটে ঢুকলাম তখন ওর দরজাটা খোলা ছিল। ওর এত তাড়াহুড়োর পর যখন আমি ওকে দেখলাম তখন ও ঘরের মধ্যে চুপচাপ মাথা নিচু করে বসেছিল। তখন আমার একটু অদ্ভুত লাগলো। পোস্টমর্টমের নাম শুনেও ঘাবড়ে গিয়েছিল। আমি আপনাদের খুশির বডি ধরতে দেবো না মোটেই। আমার মনে হয় এত তাড়াহুড়োর পেছনে নিশ্চয়ই ওর কোনো উদ্দেশ্য ছিল। বিজয়ের আমাদের সাথে ওর বাড়ি ফেরার কোনো প্রয়োজন ছিল না। আমাদের সাথে ওর বাবা বা ওর শ্বশুর যেতে পারতো, কিন্তু না, ও নিজে গেছিল আর আমাদের আগে বাড়ি পৌঁছে গেল। শুধু এই ব্যাপারটাই আমাকে একটু খটকার মধ্যে ফেললো স্যার। সেই জন্য আমি প্রতিবেশীর সঙ্গে কথা বলি। কি বলেছেন ওনারা? স্যার, বলার মতো কিছুই নেই। আমার মতে ওরা দুজন পারফেক্ট কাপল। ওরা কি সত্যি ওরম ছিল? আচ্ছা ম্যাডাম, আপনারও কি এরকম মনে হয় যে বিজয় আর খুশির মাঝখানে সব ঠিক ছিল? না স্যার, কিছু তো ভুল হচ্ছিলই। কারণটা তো জানা নেই দুজনের মধ্যে ঝগড়া হওয়ার, কিন্তু
ঝগড়া হতো, বেশিরভাগই হতো। তোমায় একই কথা কতবার বোঝাতে হবে? হ্যাঁ, লাগছে আমি তো? যা বলবো সেটাই করবে তুমি। ছাড়ো, তুমি আমাকে আটকাতে পারো না। চুপ করো, না হলে কিন্তু কেন ভালো চুপ হবে না করছো? বলে দিচ্ছি। সবসময় ওদের ঘর থেকে চেঁচামেচি, বাসন ভাঙার আওয়াজ শোনা যেত। আমি তো এটা জানতে পারলাম না যে ঝগড়ার কারণ কি ছিল। খুশিও তো কোনোদিনও কিচ্ছু বলেনি, কিন্তু স্যার আমি লক্ষ্য করেছিলাম খুশি সবসময় মনমরা হয়ে থাকতো। হাই খুশি। ও হাই প্রিয়া, কেমন আছো? ঠিক আছি, ওই আমার একটু তাড়া আছে, আমি বেরোচ্ছি। ওই দিন তো আমি ওর চেহারাতে আঘাতের দাগও দেখতে পেয়েছিলাম। এখন স্যার প্রিয়া বলছে মানে ওদের দুজনের মধ্যে ঝগড়া হতো, কিন্তু আপনি এটা কেন জিজ্ঞাসা করছেন আমি জানি। স্যার বিজয় খুবই ভালো ছেলে, ও খুব কম বয়সে অনেক কিছু অ্যাচিভ করেছে। একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ও HR এর পোস্টে আছে। ও এটা করতে পারে মানতেই পারছি না। খুশি আর বিজয়ের মধ্যে প্রায়শই ঝগড়া লাগতো, আর এই ঝগড়া হাতাহাতি পর্যন্ত পৌঁছতো। কিন্তু তাও খুশি এই কথা কখনো তার বাবা মাকে বলেনি। অবাক ব্যাপার। হ্যালো জিতেন্দ্রবাবু, আমি PI সঞ্জীব আহুজা বলছি। সরি আপনাকে আবার ডিস্টার্ব করতে হলো। প্লিজ স্যার, এখন কি জিজ্ঞেস করতে চান? আচ্ছা, খুশি আপনাকে কোনোদিন কিছু বলেছে? ওর আর বিজয়ের মধ্যে কোনোদিন কোনো ঝগড়াঝাটি হয়েছে? না তো, আমি তো আপনাকে সবকিছু বলেছি। কেন আপনি বারবার একই কথা জিজ্ঞেস করছেন? বিজয় বেচারা নিজেই খুব দুঃখী। দেখুন স্যার, আপনি বিজয়ের উপর সন্দেহ করা ছাড়ুন। না, খুশি আমাকে এই ব্যাপারে কিচ্ছু বলেনি। কে ফোন করেছিল? বাবা বিজয়, বলছি কি তোমার আর খুশির মধ্যে কোনো ব্যাপারে কোনো ঝগড়া ছিল? না বাবা, বরং আমরা দুজন তো ভীষণ ভালো ছিলাম। কেউ কি কিছু বললো আপনাকে? কেউ না বাবা, আমি শুধু এমনি জিজ্ঞেস করছিলাম। আমি জানি তোমরা একে অপরকে খুব ভালোবাসতে। কে পুলিশকে বলছে? কি আছে যে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে? পুলিশ কিছু ক্লু পেয়েছিল যা ইশারা করছিল যে খুশির মৃত্যু হয়তো অ্যাক্সিডেন্টাল ডেথ নাও হতে পারে। এরকমটা মনে হচ্ছিল যে এই কেসটা যতটা সিম্পল দেখতে লাগছে ততটা আসলে নয়। কিন্তু এখনো অব্দি পুলিশের হাতে কোনো গুরুত্বপূর্ণ প্রমাণ আসেনি। অন্যদিকে বিজয়ের আশা ছিল সে খুশির মৃত্যুকে যে অ্যাক্সিডেন্টাল ডেথ বলে চালাতে চাইছিল সেটাই প্রমাণিত হবে, আর পুলিশ তার কাছে পৌঁছতেই পারবে না। পোস্টমর্টমের রিপোর্ট আর অ্যাক্সিডেন্টাল স্পটের যে আপনারা ছবি নিয়েছেন সেটা আমি দেখেছি। সন্দেহের কোনো কারণ? সে তো আছেই। দেখুন, এরকম হতেই পারে কারুর পা পিছলালো আর নলে গিয়ে মাথা লাগলো এবং চোট পেল, কিন্তু সেই ব্যাপারটা একবার হতে পারে। বারবার এই জিনিসটা কি করে হতে পারে? বারবার? এই কেসটাতে তো 3 বার। একবার পড়ে গিয়ে এত বড় গভীর চোট, এটা কখনো পসিবল নয়, অলমোস্ট হতেই পারে না। মানে এটা অ্যাক্সিডেন্ট নয়, মার্ডার? পুরো চান্স আছে। দেখুন, আঘাত খুবই গভীর আর কাছাকাছি জায়গায় তো অনেকবার। আমার মতে মাথা যদি কোথাও না লাগে তাহলে কোনো একটা কিছু দিয়ে বারবার মারা হয়েছে। আই মিন, উনি পা পিছলে কখনোই পড়ে যাননি, ওনাকে আঘাত করা হয়েছে। থ্যাংক ইউ। বাবা, খুব ভালো হতো যদি আজকের রাতটা আমাদের সঙ্গে থাকতি। তুই যদি বলিস তো থেকে যেতে পারি। না বাবা, আমি কিছুক্ষণের জন্য একাই থাকতে চাই। তোমরা প্লিজ চলে যাও। ঠিক আছে বাবা। বাবা, নিজের খেয়াল রেখো। আমরা কাল সকালে আসবো।
কি ব্যাপার স্যার? খুশির বডি কখন পাবো আমি? কাল সকালে। কিন্তু আমরা হাতিয়ারটা কবে পাবো, যেটা দিয়ে তুমি খুশিকে মেরেছো? কি বাজে কথা বলছেন আপনারা স্যার? কেন আপনারা আমার পিছনে পড়ে রয়েছেন? কেননা খুশির মৃত্যু শুধুমাত্র অ্যাক্সিডেন্টে হয়নি। বিজয়, এবার ডিকিটা খোলো। কি লুকোচ্ছিলে তুমি এতে? আমি ডিকিটা বন্ধ করতে তোমায় দেখেছি। কিছু না স্যার, আমি কিছু লুকাইনি ডিকিতে। সেটা আমরা বুঝে নেব। ডিকিটা খোল। স্যার, আপনারা ভুল বুঝছেন স্যার। যেটা আপনারা ভাবছেন সেটা নয় স্যার। আমি কিছু করিনি স্যার। আমি আপনাদের সব বোঝাতে পারবো স্যার। এখানে সই করো। স্যার, স্যার আমার কথাটা শুনুন স্যার। স্যার আমি কিছু করিনি স্যার। স্যার আমার কোনো ভুল নেই, আমাকে মারতে চাইনি স্যার। প্লিজ স্যার আমার কথাটা শুনুন, আমি ওকে মারতে চাইনি স্যার। স্যার প্লিজ স্যার, প্লিজ। হয়তো বিজয় এই জন্য তাড়াতাড়ি বাড়িতে ফিরে এসছে, যাতে বাড়িতে ফিরে সেই রক্তমাখা ব্যাট লুকাতে পারে। আর আমরা যাতে না ব্যাটটা দেখতে পাই, সেজন্য তাড়াতাড়ি কাভার থেকে ইস্ত্রি করা জামা কাপড় বের করে বিনটাকে ভরে দিয়েছিল। একটা কাজ করো, এই বিন আর জামা কাপড় প্রমাণ হিসাবে কাস্টডিতে নাও। রাইট স্যার। স্যার, স্যার ওটা একটা অ্যাক্সিডেন্টই ছিল। আমি খুশিকে মারিনি। আপনারা কেন আমার কথা বুঝছেন না? তাহলে বোঝাও আমাদের কি হয়েছিল। ছোটবেলার বন্ধুত্ব, যৌবনের প্রেম আর 3 বছরের বিয়ে একেবারেই উধাও। আমি বিরক্ত হয়ে গেছিলাম খুশির উপর। রোজ একই জিনিস নিয়ে ঝগড়া করত। MBA করবে, জব করবে। কতবার বুঝিয়েছিলাম ওকে, কিন্তু ও মানতেই চাইতো না। ও শুধু পড়াশোনা করতে চেয়েছিল, MBA করতে চেয়েছিল, চাকরি করতে চেয়েছিল। শুধু এই জন্য তুমি তাকে মেরে ফেললে? স্যার আমি বললাম তো আমি ওকে মারতে চাইনি। আমার শুধু ওর জেদের কারণে রাগ উঠে গেছিল। ও আমাকে ছাড়তে রাজি ছিল, কিন্তু নিজের জেদ নয়। আমাকে ও হুমকি দিচ্ছিল ডিভোর্স দিতে। যদি তুমি আমার ডিসিশন না মানতে চাও, তাহলে আমি তোমার সাথে থাকতে চাই না। এত প্রবলেম না তোমার আমার সাথে, তো তুমি আমাকে ডিভোর্স কেন দিচ্ছ না? রোজ রোজ একই জিনিস নিয়ে আমার মাথা খেয়ে যেত। পড়তে হবে, কাজ করতে হবে। ও ভাবতো চাকরি করে ও আমার থেকে অনেক বেশি এগিয়ে যাবে। ভীষণ অহংকার হয়ে গেছিল ওর। বিজয়, তুমি তো আমাকে বলেছিলে বিয়ের পর আমি জব করতে পারি, MBA করতে পারি। হ্যাঁ বাবা বলেছিলাম, কিন্তু এটা তো ভাবো যে তুমি জব করলে এই ঘরটাকে সামলাবে। আর তোমার জব করার দরকারটা কি? আমি তো ভালো কামিয়ে নিচ্ছি। বিজয়, এটা কামানোর কথা হচ্ছে না, নিজস্ব একটা পরিচয়ের দেখো দরকার স্যুপটা আছে। ঠান্ডা হয়ে গেছে, এটাকে একটু গরম করে নিয়ে আসবে। অলওয়েজ একই ব্যাপার নিয়ে কথা বলো। আরে আজ সেলিব্রেশনের একটা সুযোগ এসেছে, আমি প্রমোশন পেয়েছি, কেন মুড স্পয়েল করছো তুমি? যেমন ভাবে তুমি তোমার অ্যাচিভমেন্ট নিয়ে প্রাউড ফিল করছো, সেরকম আমারও অধিকার আছে আমার লাইফে কিছু অ্যাচিভ করার। আচ্ছা তোমার আমার কেন করছো খুশি? আমার অ্যাচিভমেন্টটা তোমার নয় নাকি? কেন তো সেলফিশ হচ্ছ? সেলফিশ আমি হচ্ছি না তুমি? তোমার এটাই ভয় হচ্ছে না আমি তোমার থেকে আগে বেরিয়ে যাব? তোমার মেল ইগোয় আটকাচ্ছে না? বিজয়, তুমি কেন বুঝতে চাও না? আমি আমার ক্যারিয়ার নিয়ে ভীষণভাবে সিরিয়াস। আমি আমাদের বাড়ি আর আমাদের লাইফটাকে নিয়ে বেশি সিরিয়াস। তোমার ক্যারিয়ার কিন্তু আমাদের লাইফের থেকে বেশি ইম্পর্টেন্ট নয়। তুমি সেটাই করবে যেটা আমি তোমায় বলবো। আমি কিছুতেই করব না। আমার ইচ্ছার কোনো ইম্পর্টেন্স নেই। হ্যাঁ নেই, এটা আমার বাড়ি আর তুমি আমার ওয়াইফ। যেটা আমি বলবো সেটাই তুমি করবে, আর যেটা করতে আমি তোমায় বারণ করবো না সেটা তুমি কখনো করার চেষ্টা করবে না। সারাদিন ঘরে থেকে পাগল হয়ে যাচ্ছি, দম বন্ধ হয়ে আসে আমার। তাহলে যোগা করো, মেডিটেশন করো, নিজের মাথাটাকে না একটু কন্ট্রোল করা শেখো। তুমি কেন কন্ট্রোল করছো না?
তোমার নিজের ইগোর ওপর, নিজের ভয় আর মিথ্যে অহংকারের উপর, যেটা তুমি আমার উপর দেখাচ্ছ। বিজয়, তুমি কি করছো? সরো বলছি। প্রত্যেক দিন এটাই হতো। ও বুঝতেই যেত না। আজ সকালেও আমাকে হুমকি দিচ্ছিল ডিভোর্স দিয়ে দেওয়ার। সহ্য করতে পারি। সবকিছু হঠাৎ করেই হয়ে গেল। বুঝতেই পারলাম না। আমি মারতে চাইনি ওকে, কিন্তু মেরে ফেললে কেন? কেননা তুমি উত্তেজিত হয়ে গেছিলে, রেগে গিয়েছিলে। এতটাই রেগে গিয়েছিলে যে তুমি তোমার স্ত্রীকে নির্দয়ভাবে মারলে, এত নির্দয়ভাবে যাতে তার মৃত্যু হলো। আরে মরে তো আমি যাচ্ছিলাম স্যার। এখানে আঘাত করতো আমার, প্রত্যেক দিন বারবার একই কথা বলে। ও শুধু পড়াশোনা করতে চেয়েছিল, চাকরি করতে চেয়েছিল, তাতে তোমার ইগো তোমার আত্মমর্যাদায় লেগেছিল। কেননা তোমার জন্য তোমার ইগো, তোমার আত্মমর্যাদাই প্রধান। খুশির ইচ্ছা, তার খুশি, কোনো গুরুত্ব নেই তোমার কাছে। চোট তুমি দিচ্ছিলে, টর্চার তুমি করছিলে ওর সাথে, বারবার করেই যাচ্ছিলে। দুজন মানুষ নিজেদের মধ্যে প্রথম এত ভালোবাসা দেখায়, এত ভালোবাসা যে কেউ কারোর কষ্ট সহ্য করতে পারে না। তারপর সেই মানুষটাই দ্বিতীয় মানুষটাকে নির্মমভাবে, নিষ্ঠুরভাবে কি করে হত্যা করে। ওকে বেঁধে রাখাতে কি এমন আনন্দ পাওয়া যায়? যদি তুমি আর খুশি বিবাহিত জীবনে খুশি নাই থেকে থাকতে, তাহলে কথা বলে আলাদা হয়ে যেতে পারতে। খুশিকে মেরে কি পেলে তুমি? নিজের জীবন শেষ করে কি পেলে তুমি? খুশি আমাদের এই সমস্ত ব্যাপারে কোনোদিন কিচ্ছু বলেনি, একবারও নয়। জানি না দুজনের মধ্যে কি করে এত রাগ, এত ঘৃণা জন্ম নিয়েছিল। আমরাও এ ব্যাপারে কিছু জানতাম না। যদি এই ব্যাপারে কিছু জানতাম তাহলে হয়তো কিছু একটা করতে পারতাম। ঠিকই বলছেন আপনি। যদি খুশি তার প্রবলেমগুলো আমাদের সঙ্গে শেয়ার করতো। আমাদের তো সবসময় মনে হতো দুজন দুজনের জন্যই জন্মেছে, দুজনের মধ্যে ভালোবাসা ছাড়া আর কিচ্ছু ছিল না। আমাদের মনে হতো যে যে ওদের দুজনের মধ্যে সবকিছু ঠিক আছে, কিন্তু এটা। বিজয়ের বিরুদ্ধে আইপিসি 302 ধারা অনুযায়ী খুনের অভিযোগ দায়ের হয়েছে। সেই মুহূর্তে আইনি হেফাজতে রয়েছে। বিজয় একজন আধুনিক শিক্ষিত ছেলে, কিন্তু তার চিন্তাভাবনার মানসিকতা দেখে বেশ অদ্ভুত লাগে যে সে কখনো তার স্ত্রীর ইচ্ছাগুলিকে, তার কেরিয়ার অ্যাম্বিশনকে বোঝার চেষ্টাই করেনি, বরং প্রতি মুহূর্তে তার আশা আকাঙ্ক্ষার গলা টিপে ধরেছে। অন্যদিকে ততটাই অদ্ভুত লাগে খুশির অ্যাপ্রোচ দেখে। সে আরো পড়তে চাইছিল, MBA করে জব করতে চাইছিল, নিজের জীবন নিজের মতো করে বাঁচতে চাইছিল। সে জানতে পেরে গিয়েছিল যে বিজয় তাকে আর পড়তে দেবে না। ভালো হতো এটাই যদি প্রতিদিনকার ঝগড়া, মারপিট, ঝামেলার বদলে খুশির সময় থাকতে থাকতে বিজয়ের থেকে আলাদা হয়ে গিয়ে নিজের জীবনকে একটা নতুন দিশা দিত। সে চাইলে নিজের বাবা মা বা বিজয়ের বাবা মায়ের সঙ্গে কথা বলতে পারত। যে দমবন্ধকর পরিস্থিতিতে সে ছিল, হয়তো তার থেকে বেরোনোর কোনো রাস্তা বেরিয়ে আসতো। বিবাহিত জীবনের সমস্যাগুলি আলোচনা করে সমাধান করা সম্ভব, কিন্তু যদি কেউ হিংসাত্মক পথ বেছে নিয়ে তার দাবিকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে থাকে, তাহলে সেই বিয়ে একটা বোঝা হয়ে দাঁড়ায়। মানুষের তার রাগ আর তার অহংকারকে নিয়ন্ত্রণে রাখা উচিত, নিজের এই দুর্বলতাকে দূর করার ক্রমাগত চেষ্টা করে যাওয়া উচিত। কিন্তু যখন কোনো ব্যক্তি নিজের ব্যবহার পরিবর্তন করছে না,
তখন উচিত তার অত্যাচার সহ্য করছে যে মানুষটি যেন সময় থাকতে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসে, যাতে অনেক দেরি না হয়ে যায়। এখন আমি অনুপ সোনি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সঙ্গে আবার দেখা হবে আগামী দিন আগামী পর্বে ক্রাইম পেট্রোল সতর্কে আরও একটি চমকে দেওয়ার মতো কেস নিয়ে। ততক্ষণ সুরক্ষিত থাকুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল সতর্ক। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ।